স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো হচ্ছে আন্তর্জাতিক সমর্থন। আজ রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। প্রাণ বাঁচাতে গাজা সিটি ছাড়ছে মানুষ। আফগানিস্তানের সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের। বাগরাম সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে কঠোর হুঁশিয়ারি। মার্কিন সেনা মোতায়েন মেনে নেওয়া হবে না, সাফ জবাব তালেবানের। ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালে তৎপর যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। নিন্দা তেহরানের। স্ন্যাপব্যাক কার্যকর হলে IAEA এর সঙ্গে চুক্তি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। ইউক্রেন যুদ্ধ থেকে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্র কিনে জেলেনস্কিকে দিচ্ছে ইউরোপ, জানালেন ডোনাল্ড ট্রাম্প। মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা চলছে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। ইসরায়েলের বিমান বাহিনীর অবিরাম গোলাবর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপছে গাজা। গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিভীষিকাময় হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 90 ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলের মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যাচ্ছে উপত্যকাটির দক্ষিণাঞ্চলে। জীবন বাঁচাতে গাজা সিটি ছেড়ে যেতে পরিবার প্রতি গুনতে হচ্ছে প্রায় 4 লাখ টাকা। গাজার আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে সতর্কতামূলক পোস্টার। এতে গাজা সিটির বাসিন্দাদের উদ্দেশ্যে ইসরায়েলের জরুরি সতর্কবার্তা দেয়া আছে। স্থানীয়দের পরিবার সহ এলাকা ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে। লিফলেটে হামাসের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণাও রয়েছে। শনিবার ভোর থেকে গাজা জুড়ে হামলায় নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এর মধ্যে বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। আকাশপথে বোমা, বিস্ফোরক ভর্তি রোবট আর টানা গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই শহর। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। প্রাণ বাঁচাতে দক্ষিণমুখী হচ্ছেন হাজারো মানুষ। দক্ষিণে গেলেই বা কি হবে? দক্ষিণের মানুষেরও তো অর্থের অভাব। মাত্র 1 মিটার জমির ভাড়া 20 থেকে 50 শেকেল পর্যন্ত বেড়ে গেছে। অথচ কারো হাতে টাকা নেই, কাজ নেই, চাকুরি নেই, জীবিকা নির্বাহের কোনো উপায়ই নেই। জাতিসংঘের রিপোর্ট বলছে গাজা ছেড়ে পালাতে গড়ে একটি পরিবারকে খরচ করতে হচ্ছে প্রায় 4 লাখ টাকা। এর মধ্যে ট্যাক্সি ভাড়া, তাঁবু আর জমির দাম আকাশ ছোঁয়া। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। UNRWA বলছে আশ্রয় সামগ্রীতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল। এতে দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিয়েছে। হামাস অভিযোগ করেছে আবাসিক এলাকায় বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করছে ইসরায়েল। এটিকে যুদ্ধাপরাধ বলছে তারা। একই সঙ্গে হামাসের কাশেম ব্রিগেডস প্রকাশ করেছে এক ফেয়ারওয়েল পিকচার বা বিদায় ছবি। ছবিতে জীবিত ও মৃত 48 জন ইসরায়েলি জিম্মির ছবি একত্র করা হয়েছে। গাজায় ইসরায়েলের অভিযানে গণহত্যা হয়েছে বলে জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো হামাসের 7 অক্টোবরের হামলাকেই গণহত্যা বলে অভিহিত করেছেন। স্থানীয় সময় রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারেন। সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে না আসলে এবং যুদ্ধবিরতির ঘোষণা না করলে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা গেল জুলাইয়ে জানিয়েছিল স্টারমার প্রশাসন। যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দোহায় হামলার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ICAO-তে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে কাতার। ইসরায়েলের হামলাকে সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন ও ICAO-এর নিয়ম বহির্ভূত উল্লেখ করে জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি করেছে কাতার। তবে কয়েকটি গণমাধ্যম বলছে গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতির প্রস্তাবে পুনরায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের ক্ষেত্রে এই বিষয়টিকে পূর্ব শর্ত হিসেবে জুড়ে দিয়েছে দেশটি। গত 9 সেপ্টেম্বর কাতারের দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। আলোচিত বাগরাম সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাগরাম ঘাঁটি ফেরত না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটবে বলেও সতর্ক করেন তিনি। এ নিয়ে নতুন করে দেশটিতে আবারও সামরিক অভিযানেরও ইঙ্গিত দেন ট্রাম্প। তবে আফগানিস্তানে আর কোনো মার্কিন সেনা মোতায়েন মেনে নেওয়া হবে না বলে সাফ জবাব তালেবানের।
আফগানিস্তানে বহুল আলোচিত বাগরাম সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে কাবুলের সঙ্গে ওয়াশিংটনের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাগরাম আমেরিকার, আফগানিস্তান যদি তা ফিরিয়ে না দেয় খারাপ কিছু ঘটবে। এর আগে যুক্তরাজ্য সফরের সময় ঘাঁটিটি পুনর্দখলের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের প্রাণকেন্দ্র ছিল বাগরাম। 2 দশক ধরে যুক্তরাষ্ট্রের অধিগ্রহণে থাকা বিশাল এই ঘাঁটিতে একসময় বার্গার কিং আর পিজা হাটের মতো রেস্টুরেন্ট থেকে শুরু করে মার্কেট ও কারাগার পর্যন্ত ছিল। তবে 2021 সালে তালেবান যোদ্ধারা কাবুল দখলে নিলে পতন ঘটে মার্কিন সমর্থিত আশরাফ ঘানি সরকারের। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বাগরাম ঘাটের নিয়ন্ত্রণ নেয় তালেবান সরকার। নতুন করে দেশটিতে মার্কিন সেনার উপস্থিতি আর চাইছে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান প্রশাসন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাগরাম পুনর্দখল মানে নতুন করে আফগানিস্তানে সেনা অভিযান শুরু করা। এর জন্য ঘাঁটি সুরক্ষায় 10,000-এর বেশি মার্কিন সেনা, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যাপক লজিস্টিক্স প্রয়োজন হবে। কৌশলগতভাবে তালেবান যদি অনুমতি দিয়েও দেয়, ঘাঁটিটি আইএস ও আল কায়দার হামলা টার্গেট হতে পারে। পাশাপাশি ইরান থেকেও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি তৈরি হতে পারে, যেভাবে তেহরান কাতারের মার্কিন ঘাঁটিতে আঘাত হানিয়েছিল। এর আগেও গ্রিনল্যান্ড থেকে পানামা খাল পর্যন্ত নানা ভূখণ্ড অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে সেনা পাঠানো নিয়ে সরাসরি কিছু না বললেও ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র শীঘ্রই বাগরাম ফেরত নেবে। মার্কিন প্রশাসন বর্তমানে তালেবানের সঙ্গে আলাপের দাবি তুললেও এর অগ্রগতি নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের আর কোনো আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান সরকার। দুই দেশের এমন অনড় অবস্থানের কারণে অঞ্চলটিতে নতুন করে আবারও বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, ইরান সমঝোতায় বিশ্বাসী, তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেবে তেহরান। একই সঙ্গে স্ন্যাপব্যাক কার্যকর হলে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিও ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মধ্যস্থতা করায় চীনের ভূমিকার প্রশংসা করেছে পেজেশকিয়ান প্রশাসন। ইরানের পরমাণু কর্মসূচিতে হ্রাস টানতে দেশটির উপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বা E3। জাতিসংঘেও তাদের এই প্রস্তাব গৃহীত হয়েছে। এতে 28 সেপ্টেম্বর থেকে তেহরানের উপর আবারও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরে আসবে। দেশগুলোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইরানি টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত কেবল পারমাণবিক চুক্তির দরজা বন্ধ করবে তা নয়, উল্টো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক প্রমাণিত হবে। চায়না মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি। ইরান সত্য ও ন্যায়ের পক্ষে থেকে শান্তি, স্থিতিশীলতা ও মানবাধিকারের নীতি মেনে চলায় বিশ্বাসী। তবে যে কোনো আক্রমণের মুখে শক্ত হাতে জবাব দিতেও পিছপা হবে না তার দেশ। একই দিন তেহরান জানায়, স্ন্যাপব্যাক কার্যকর হলে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে হওয়া চুক্তিও ভেঙে দেবে দেশটি। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ। নতুন নিষেধাজ্ঞা আরোপিত হলে শুধু IAEA চুক্তি ভঙ্গই নয়, আরও কঠোর প্রতিক্রিয়া আসবে বলে হুঁশিয়ারি দেয় তারা। এই অবস্থায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান চীনের ভূমিকাকে কৌশলগত বলে অভিহিত করেছেন। গত বছর বেজিং এর মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ দুই দেশে তাদের দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়। প্রেসিডেন্টের মতে এই পুনর্মিলন কেবল তেহরান রিয়াদ নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও উন্নয়নের রূপরেখা। চীনের এই ভূমিকার প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হচ্ছে বলে প্রকাশ্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ওয়াশিংটন থেকে অস্ত্র কিনে কিয়েভকে অস্ত্র সহায়তা দিচ্ছে ইউরোপের দেশগুলো। এর মধ্যে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্বল্পতার কারণে প্যাট্রিয়ট মিসাইল সহ কিছু অস্ত্র বিক্রি বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেন ও রাশিয়া একে অপরের শহর ও জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেন যুদ্ধে রুশ আগ্রাসনের বরাবরই সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার নিজ অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে ইউক্রেন যুদ্ধ থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি। বলেন, বাইডেন প্রশাসনের মতো ভুল না করে জুলাইয়ে স্বাক্ষরিত অস্ত্র বিক্রির চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি ন্যাটোর মিত্রদের কাছে বিপুল অর্থের বিনিময়ে অস্ত্র বিক্রি করছে। পরে এই দেশগুলো সেই অস্ত্রই ইউক্রেনে সরবরাহ করছে। ট্রাম্পের মতে ইউরোপীয় ন্যাটো দেশগুলোকে প্রধান বোঝা বহন করতে হবে, যুক্তরাষ্ট্রকে নয়।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন $6,700 কোটি বেশি অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছে কিয়েভকে। এর বড় অংশ গিয়েছিল বাইডেন প্রশাসনের সময়। এ কারণে মার্কিন অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিক। এক প্রতিবেদন অনুযায়ী ন্যাটোর মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি স্থগিত রেখেছে পেন্টাগন। নীতির এই পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে ডেনমার্কের কাছে কয়েক শত কোটি ডলারের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্প প্রশাসনে রাশিয়ার ওপর শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলো যেমন তাদের দায়িত্ব পালন করছে, যুক্তরাষ্ট্রেরও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষ কর্মী ভিসার বাড়তি খরচ নিয়ে আতঙ্কে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়রা। কেবল নতুন আবেদনকারীদের দিতে হবে এককালীন ফি, জানালো হোয়াইট হাউস। প্রভাব খতিয়ে দেখছে ভারত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে থাকবেন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা। তারা মনে করেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নির্বাচনী যাত্রা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা, আর এর মধ্য দিয়ে কেটে যাবে সব সংশয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর, এবার জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। আর এবারের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে ওই দিন বিকেলে নিউ ইয়র্ক পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফরে প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও সফর সঙ্গী হচ্ছেন সরকার প্রধানের। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন, এই ৪ নেতা আছেন সরকারি প্রতিনিধি দলে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে রাজনৈতিক নেতাদের আগমনকে কেন্দ্র করে পাল্টে গেছে দৃশ্যপট। এ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা চাই দ্রুত সময়ে নির্বাচন হোক, মানুষের যে ভোটের অধিকার সেটা ফিরে পায়। সফরসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর অভিবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও ৩০ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাৎসরিক নয়, এককালীন $1,00,000 ফি দিতে হবে H-1B ভিসার আবেদনকারীদের। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পর প্রবাসী ভারতীয়দের যুক্তরাষ্ট্র ছাড়ার হিড়িকের মধ্যে বিষয়টি স্পষ্ট করল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, এই নিয়ম শুধু নতুন ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে। বিশ্লেষকদের সংখ্যা, নতুন ফির কারণে অনেক কোম্পানি উচ্চ মূল্যের কিছু কাজ বিদেশে স্থানান্তর করতে বাধ্য হতে পারে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্থানীয় সময় রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে সই করেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী নেয়ার H-1B ভিসার আবেদনে এখন থেকে $1,00,000 ফি দিতে হবে। মার্কিন বাণিজ্য মন্ত্রী জানিয়েছিলেন, নতুন ফি বার্ষিকভাবে দিতে হবে এবং নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্র সরকারের এমন পদক্ষেপে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় প্রবাসী ভারতীয়দের মধ্যে। যুক্তরাষ্ট্রে থাকা অনেক ভারতীয় আতঙ্কিত হয়ে দেশে ফেরার জন্য বিমানবন্দরে ভিড় করেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট পরে স্পষ্ট করে জানান, এই নিয়ম শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বিদ্যমান ভিসাধারী কিংবা নবায়নকারীদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। লেভিট আরও জানান, এটি এককালীন ফি। বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে আছেন কিংবা বাইরে ভ্রমণে গেছেন তাদের পুনরায় দেশটিতে প্রবেশে কোনো ফি দিতে হবে না। এটা বার্ষিক ফি নয়, এটি কেবলমাত্র পিটিশনের জন্য প্রযোজ্য এককালীন ফি। যারা এরই মধ্যে H-1B ভিসাধারী এবং বর্তমানে দেশের বাইরে আছেন
তাদের যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের জন্য $1,00,000 দিতে হবে না। এই নিয়ম কেবল নতুন ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য, নবায়ন বা বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে না। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা ফি বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য মানবিক প্রভাব বিবেচনায় যুক্তরাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন ফির কারণে অনেক কোম্পানি উচ্চ মূল্যের কিছু কাজ বিদেশে স্থানান্তর করতে বাধ্য হতে পারে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র। ফরহাদ চৌধুরী, সময়। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি ক্লাবে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নাসুয়ার শহরে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। হামলার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তবে পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা বলে ধারণা পুলিশের। ভেনেজুয়েলার অপরাধী ও মানসিক রোগীদের ফিরিয়ে নিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেরত না নিলে চরম মূল্য দিতে হবে বলে আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনকে ঘোষণাহীন যুদ্ধ আখ্যা দিয়ে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ভেনেজুয়েলা। শনিবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ভেনেজুয়েলার কারাগার ও মানসিক আশ্রম থেকে মুক্তি দেয়া হাজারো মানুষকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এসব অবৈধ অভিবাসীদের দানব আখ্যা দিয়ে দ্রুত ফেরত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। আর মাদুরো সরকার এমন না করলে চরম মূল্য দেওয়ারও হুমকি দেন ট্রাম্প। যদিও এ বিষয়ে কোনো পরিসংখ্যান প্রতিষ্ঠান বা যাচাইযোগ্য তথ্য দেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে ভেনেজুয়েলা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে মার্কিন হামলায় নিহতদের ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। প্রতিরক্ষামন্ত্রী ভলোদিমির পাদ্রিনো লোপেজ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় বলেন, এটি একটি অঘোষিত যুদ্ধ। মাদক ব্যবসায়ী হোক বা না হোক, কোনো প্রতিরক্ষার সুযোগ না দিয়ে ভেনেজুয়েলার মানুষদের হত্যা করা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এর মধ্যে ক্যারিবীয় দ্বীপ লা উরচিলায় 3 দিনের সামরিক মহড়া চালিয়েছেন। জনগণকে অস্ত্র প্রশিক্ষণে আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনে ষড়যন্ত্র করছে। দেশের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের দেয়া হচ্ছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র 8টি যুদ্ধজাহাজ, F-35 যুদ্ধবিমান এবং প্রায় 4500 সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলার উপকূলের কাছে। ওয়াশিংটন বলছে এটি মূলত মাদক বিরোধী অভিযান, কিন্তু আন্তর্জাতিক আইনে বেসামরিক জাহাজে সরাসরি হামলা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জাপানে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের দৌড়ে এগিয়ে আসছেন সানায়ে তাকাইচি। আগামী 4 অক্টোবর অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির দলীয় নির্বাচন। সেখানে নির্ধারণ হবে কে হবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী। কঠোর রক্ষণশীল হিসেবে পরিচিত তাকাইচি জনপ্রিয়তার বিচারের শীর্ষে রয়েছেন। গত বছর বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে রান অফ রাউন্ডে অল্পের জন্য পরাজিত হন তিনি। এবার জয়ী হলে তাকাইচি হবেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, যা দেশটির রাজনীতিতে লিঙ্গ সমতার ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখা হবে। মহালয়ের মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা। দেবীর আগমন ঘিরে ভারতের কলকাতার মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমারটুলিতে প্রতিমার চোখ ফোটানোর কাজ সেরে নিয়েছেন প্রতিমা শিল্পীরা। এরই মধ্যে মণ্ডপ উদ্বোধন শুরু করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের দুর্গাপুজোর শহর কলকাতায় এখন চারিদিকে শারদীয় দুর্গা উৎসবের আবহ। বৃহত্তম কলকাতার প্রায় 2000 বর্গ কিলোমিটার জুড়ে এবছর 3500-এরও বেশি মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন চলছে। মহালয়ার শুভতিথি থেকেই একে একে মণ্ডপ উদ্বোধন শুরু করেছেন আয়োজকরা। আর প্রতি বছরের মতো এবছরও উদ্বোধকদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটা পুজো মণ্ডপে মাকেও দেখতে পাবো, উপরন্ত প্যান্ডেলটাকেও দেখতে পাবো। আধুনিকতার মিশেলে একটা অনবদ্য শিল্প সৃষ্টি হয়েছে, যেই শিল্প আপনাদের এসে দেখতে হবে।
প্রতিবারের মতো এবারও মণ্ডপগুলোতে নানা শিল্পভাবনার প্রকাশ দেখা যাচ্ছে। কোথাও মণ্ডপ সজ্জায় অভিনব শিল্পকলা, আবার কোথাও আলো দিয়ে শিল্পসত্তার নতুন ব্যঞ্জনা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার আভাস এবার স্পষ্ট। শহরের উত্তর না দক্ষিণ, কোন দিকের পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বেশি জমবে তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। শহরের পূজা আয়োজকদের সংগঠন ফোরাম ফর দুর্গা উৎসব কমিটি জানায়, এবছর কলকাতায় তালিকাভুক্ত পূজার সংখ্যা ২,৮০০টি, আর রাজ্যে পূজার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫,০০০-এ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো হচ্ছে আন্তর্জাতিক সমর্থন। আজ রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। প্রাণ বাঁচাতে গাজা সিটি ছাড়ছে মানুষ। আফগানিস্তানের সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের। বাগরাম সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে কঠোর হুঁশিয়ারি। মার্কিন সেনা মোতায়েন মেনে নেওয়া হবে না, সাফ জবাব তালেবানের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। মোটরশিদ, ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।